হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। অনেকেই চলে আসছেন। বিমল পল ভাই নমস্কার বলেছেন, হাউ আর ইউ? ভালো আছি। সজীব রহমান, এমডি ফরহাদ ইস্তিয়াক অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোকসানা খাতুন আপু চলে আসছেন, এনি খাতুন, কাজী লিজা আপু চলে আসছেন। ওকে, সো আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আমরা ক্লাস করছিলাম থার্ড ফেজের। একজন প্রশ্ন করেছেন, স্যার কনজাংটিভ অ্যাডভার্ব এবং কনজাংশনের মধ্যে প্যাচ লেগে যাচ্ছে, তাই যদি আরেকটু বোঝাতেন। কনজাংশন এবং কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে প্যাচ লেগে গেছে। ওকে, সো আমরা আজকে এই প্যাচ মজাবো। তো আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। একটু আমাকে জানাবেন যে আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আর ইউ গেটিং মি ক্লিয়ারলি? এটা একটু জানান, শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। Welcome to today's Just Now. ওকে, অনেকেই রেসপন্স করেছেন যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। জি, ক্লিয়ার বলে রেসপন্স করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে রিডিউস অ্যাডভার্ব ক্লজ। ওকে, সো আশা করি এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আপনারা বুঝেছেন, ক্লিয়ারলি সুন্দর মতোই পিডিএফগুলো পড়েছেন এবং কনসেপ্ট ক্লিয়ার করে আজকের ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হয়ে বসে আছেন। তো আজকের ক্লাসে আমরা অনেক কিছুই ক্লিয়ার করব, আর যাদের যে বিষয়ে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সরাসরি করে ফেলবেন। তো আমরা প্রথমেই দেখুন, আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, তারপরে একটু বেসিক কিছু জিনিস আপনাদের আলোচনা করি। আমরা 3-এর জি ক্লাস করব। টপিকস হচ্ছে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, রিডিউস অ্যাডভার্ব ক্লজ। দেখুন, এই বিষয়গুলো আলোচনা করেছি আমরা দুইয়ের ডি ক্লাসে, 2-এর ডি পার্ট 1 ক্লাসে আমরা ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। এই ব্যাপারটা মনে আছে কিনা একটু বোঝার চেষ্টা করেন, বা যাদের মনে নাই তারা কি করবেন, 2-এর ডি পার্ট 1 ক্লাসটা দেখবেন। তারপর আমি একটু শুরুতে ব্যাখ্যা করি যে আমরা আসলে কিভাবে একটা সেন্টেন্সকে দেখে থাকি। একটা সেন্টেন্স মূলত কি কি পরিচয়ে থাকতে পারে, কি কি পরিচয়ে বহন করতে পারে, কিভাবে কোন কোন ফরম্যাটে থাকতে পারে, সেটা নিয়ে একটু, যদিও এগুলো আগের আলোচনা করেছি তারপরে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। খেয়াল করেন, আমরা একটা সেন্টেন্স বলতে নর্মালি একটা সেন্টেন্স বলতে কি বুঝি? নর্মালি একটা সেন্টেন্স বলতে আমরা বুঝি প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে হচ্ছে একটা অবজেক্ট। এটাকে একটা সেন্টেন্স হিসেবে আমরা মনে করি যে এটা হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা আদর্শ বাক্যের প্যাটার্ন। কিন্তু এখন এই বাক্যের মধ্যে কিছু ছোট ছোট বাক্য থাকতে পারে, বাক্যের অংশ থাকতে পারে। আমরা বলছিলাম যে এই বাক্যগুলোর মধ্যে কিছু ছোট ছোট বাক্য থাকতে পারে, সেই বাক্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। ছোট ছোট বাক্য থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা ছোট ছোট বাক্য থাকতে পারে, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন আর ডিপেন্ডেন্ট হচ্ছে পরাধীন। এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ মিলে আবার একটা বাক্য গঠন করে থাকে। বাক্যে জটিল আকার যখন ধারণ করে তখন বাক্যের মধ্যে দেখা যাচ্ছে একাধিক ক্লজ পাওয়া যায়, ছোট ছোট বাক্য পাওয়া যায়। আমরা বলেছিলাম বাক্যের যে প্যাটার্ন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক সেমভাবে বাক্যের অংশ বাক্যের উপর যে ডিপেন্ড করে তাদেরও কি সেম প্যাটার্ন হয়। তাদেরও সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের একটা গঠন হয়, কিন্তু এটা আসলে এটার উপর ডিপেন্ড করে। এটার মাথায় কিছু জিনিস থাকে। মাথায় কি থাকে? যেহেতু এটা ডিপেন্ডেন্ট, নির্ভর করে, একজন আরেকজনের উপর নির্ভর করে, এই কারণে এটার মাথায় কিছু জিনিস থাকে। এবং যেহেতু এটা অন্য একটা ক্লজের সাথে কানেক্টেড হবে, এটাকে ব্যবহার করা হবে, সেই জন্য এটার সাথে কি থাকে? একটা
কনজাংশন থাকে, মাথায় একটা টুপি থাকে, কানেক্টর থাকে, ঠিক আছে? কনজাংশন বা কানেক্টর আপনি বলতে পারেন। নর্মালি দেখুন, নর্মালি আমরা যদি দুটা পাইপকে কানেক্ট করি, ধরেন দুটা পাইপ, RFL পাইপ আপনি কানেক্ট করবেন, ঠিক আছে? দুইটা পাইপকে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে কি থাকে, একটা কানেক্টর লাগে না? এরকম একটা কানেক্টর লাগে না? তাহলে যে কোনো একটার মাথায় যদি এরকম কানেক্টর থাকে, তার মানে আরেকটার সাথে সে কী করতে পারবে, কানেক্ট হতে পারবে। ধরেন বাড়ির মেইন লাইন হচ্ছে এটা, মেইন লাইন হচ্ছে এটা, এই লাইনের সাথে ধরেন আপনি কোনো অন্য একটা পাইপ এনে কানেকশন করাবেন। তো অন্য একটা পাইপ এনে কানেকশন করাতে গেলে অবশ্যই আপনার কানেক্টর লাগবে। এই কানেক্টরকে বলা হয় কনজাংশন। অর্থাৎ আপনি এখানে যে ক্লজটা দেখতে পাচ্ছেন এটা ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন কোনো বাক্য না। আপনি বাড়ির মেইন লাইনের সাথে আপনি অতিরিক্ত একটা পাইপ কানেকশন করাতে চাচ্ছেন, সে কারণে তার পূর্বে আপনার একটা কনজাংশন দিতে হয়। কনজাংশন একটা কানেক্টর। আবার কখনো কখনো কনজাংশন না এসে আপনার আসতে পারে রিলেটিভ প্রোনাউন। এই দুইটাই কি কানেক্টর, যে কোনো একটা ইউজ হবে। যখন রিলেটিভ প্রোনাউন আসবে তখন রিলেটিভ প্রোনাউন, যখন কনজাংশন আসবে তখন কনজাংশন। কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউনের সাহায্যে এই ক্লজটাকে আপনি এই ক্লজের সাথে কানেকশন ঘটাবেন। এই ক্লজটা স্বাধীন, এর মাথায় এগুলো থাকবে না, কনজাংশন এই টাইপের কোনো কিছু থাকবে না। এই ক্লজটা কি ইন্ডিপেন্ডেন্ট, এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের একটা স্বাধীন বাক্য। এটার মাথায় এরকম কোনো কানেক্টর থাকবে না, কারণ এটা মেইন লাইন, ঠিক আছে? এই মেইন লাইনের সাথে আপনি ধরেন এই লাইনটা এখন যুক্ত করবেন, এই মেইন লাইনের সাথে এই বাক্যটা যুক্ত করতে গেলে আপনাকে একটা কনজাংশন অথবা একটা রিলেটিভ প্রোনাউন এর মাথায়, যেটা ডিপেন্ডেন্ট তার মাথায় রেখে তারপর এর সাথে আপনার কানেক্ট করতে হবে। আর এইভাবে যখন কানেক্ট করবেন তখন পুরো বাড়ির লাইন যখন ফিটিংস হয়ে যাবে, পুরো বাড়িকে আমরা বলি কি, সেন্টেন্স। পুরো বাড়িকে আমরা বলি একটা আদর্শ বাক্য। এখন এই বাক্য, এই যে এটা হচ্ছে সেন্টেন্স, এই সেন্টেন্সটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে নর্মালি সিম্পল একটা বিষয় আমরা পেতে পারি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, অথবা একটু জটিল পেতে পারি যেটাতে এটার সাথে এটা কানেক্টেড। মনে করেন একাধিক এই সেম টাইপের একাধিক পাইপ যদি কানেকশন হয় তখন এটা জটিল হয়ে যায়। আর যখন জটিল হয় তখন বাক্যগুলোর ভিতরে যে বাক্য আছে তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা দেখুন। সেন্টেন্স নর্মালি একটা সেন্টেন্স হতে পারে, মনে করেন ছোটো বাড়ি ছোটো একটা পাইপ, স্বাধীন একটা বাক্য ইউজ করেছেন, যেমন ধরেন বলেন আই ইট রাইস। এটা জটিল বাক্য না, এটা নর্মালি একটা সিম্পল একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। কিন্তু আপনি এবার চাচ্ছেন কি যে সেন্টেন্সটাকে আপনি কতগুলো জোড়া দিয়ে সেন্টেন্সটাকে অনেক বড় করবেন, অনেক বড় বাড়ি আপনার। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বাড়িটাকে আপনাকে সুন্দর করে মানে কয়েকটা কানেকশন দিতে হতে পারে, কয়েকটা পাইপ লাগতে পারে। তখন আপনি কি করবেন, তখন ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যের কানেকশন করবেন। যেমন ধরেন আমরা বললাম যে আই went to the market, আমি বাজারে গেলাম। তাহলে দেখুন এটা একটা বাক্য। এখন আমি এই বাক্যটার সাথে আরেকটা বাক্য অ্যাড করব, I went to the market when you told me। দেখুন এই যে সেন্টেন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এখানেও দেখুন সাবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট টাইপের একটা বাক্য আছে, এর মাথায় একটা কনজাংশন আছে, এটা হচ্ছে কনজাংশন। এই কনজাংশনটা দিয়ে আমি এই বাক্যটাকে, এই যে এটার মাথায় কিছু নাই, এটা হচ্ছে স্বাধীন বাক্য, এই স্বাধীন বাক্যের সাথে এই কনজাংশনটা দিয়ে, মানে এই পাইপটার সাথে এই কনজাংশন দিয়ে কানেক্ট করে দিলাম। আবার দেখুন আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে এভাবে করি যে আই লাইক দি বয়, আমি বালকটিকে পছন্দ করি। হু ইউ হেট, ধরেন আমরা বিপরীত একটা কনসেপ্ট দিলাম, হু ইউ হেট, হু দিতে পারেন অথবা হুমও দিতে পারেন, একই কথা, হুম ইউ হেট মোস্ট। এখন দেখুন এখানে তাহলে কি হচ্ছে, এই যে হুম ইউ হেট মোস্ট, এটাও একটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট টাইপের একটা ক্লজ, এবং এটার মাথায় আমরা কি করেছি, একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে এই পাইপটার সাথে এই পাইপের এই স্বাধীন বাক্যের সাথে একটা কানেক্ট করেছি। দ্যাটস ওয়াই এইভাবে একটা জটিল আকার ধারণ করেছে। এটাও একটা এখন টোটালি এটাও একটা সেন্টেন্স,
পুরো বাক্যটা একটা সেন্টেন্স, পুরো বাক্যটা একটা সেন্টেন্স। এই বাক্যের ভিতরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য আছে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে মানে কাহিনীটা। অনেকেই কনজাংশন বোঝেন না, এটা হচ্ছে কনজাংশন। এখন কনজাংশন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি? কনজাংশন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য হচ্ছে রিলেটিভ প্রোনাউন কারো প্রতিনিধিত্ব করে। এই যে দি বয়, এই বালকের প্রতিনিধিত্ব করতেছে, যাকে তুমি খুব পছন্দ করো, তার মানে যাকে দিয়ে বালককে রিপ্রেজেন্ট করতেছে। কোনো একটা নাউন প্রোনাউন রিপ্রেজেন্ট করে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর কনজাংশন কি করে? কোনো রিপ্রেজেন্ট করে না। এখানে দেখুন কাউকে, মার্কেটকেও বোঝাচ্ছে না, কাউকে বোঝাচ্ছে না। ওয়েনের অর্থ হচ্ছে যখন। তো যখন দিয়ে কি আমি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি? না। কোনো বস্তুকে বোঝাচ্ছি? না। এটা হচ্ছে কনজাংশন। এটার কাজ কি? শুধু এই বাক্যের সাথে কানেক্ট করেছে, অর্থের ভাবের মিল করেছে। যখন তুমি আমাকে বলেছিলে তখন আমি বাজারে গিয়েছিলাম, যখন তুমি আমাকে বলেছিলে তখন আমি বাজারে গিয়েছিলাম। আশা করি এইখানে কনজাংশনের যে ফ্যাক্টস আছে কিংবা ক্লজের যে ফ্যাক্টসগুলো আছে, সেন্টেন্সের যে ফ্যাক্টসগুলো আছে, সেগুলো আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, এটার সাথে আমরা একটা কনজাংটিভ অ্যাডভার্বের মিল দেখাই, ঠিক আছে? যে এগুলোর সাথে কনজাংটিভ অ্যাডভার্ব তাহলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে একই বাক্যের মধ্যে, দেখুন এখানে কিন্তু একই বাক্যের মধ্যে কানেক্টেড, একই বাক্যের মধ্যে এটা কানেক্টেড। কিন্তু আপনি যদি বাক্যটাকে ভেঙে, এটা কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব না, ওয়েন কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব না, ঠিক আছে? ওয়েন কি কনজাংটিভ অ্যাডভার্ব না। ধরেন আপনি এবার বললেন আই ওয়েন টু দ্য মার্কেট, আমি বাজারে গেলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গেলাম। তারপর আপনি ফুল স্টপ দিয়ে লিখলেন আনকনফর্চুনেটলি, ধরেন লিখলেন আনডাউটলি, অথবা ধরেন লিখলেন যে হাউইভারও কিন্তু একটা কনজাংশন। এটার সাথে মিল রাখার জন্য আই ওয়েন্ট টু দ্য মার্কেট, হাউইভার আই ফরগট টু বাই দ্য পেন। ধরেন এখানে লিখলেন আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ পেন, আমি একটা কলম কিনতে বাজারে গেলাম। এখানে দেখুন ফুল স্টপ দিয়ে আপনি বলছেন হাউইভার, যাই হোক, আই ফরগট টু বাই দ্য পেন। হাউইভার এখানে কিন্তু যাই হোক হবে, আবার কিন্তু তবেও হবে, তবে, ঠিক আছে? তবে আমি কলমটা কিনতেই ভুলে গেছি। আমরা অনেক সময় এরকম কথা বলি না যে আমি বাজারে একটা কলম কিনতে গিয়েছিলাম, তবে কলম কিনতেই ভুলে গিয়েছিলাম। আমি কলমটা কিনতেই ভুলে গেছিলাম। এখানে এই হাউইভার হচ্ছে আপনার কি কনজাংটিভ অ্যাডভার্ব, এটা কনজাংশন না। কনজাংশন কি করে? এই বাক্যের সাথে, স্বাধীন বাক্যের সাথে পরাধীন বাক্যের কি করে? পাইপ কানেক্টর হিসেবে কি করে? সে কানেক্ট করায়। কিন্তু এখানে দেখুন ফুল স্টপ, তার মানে এটা কানেক্ট করতেছে না, বাক্যের সাথে বাক্যের কানেক্ট করতেছে না। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট, ওইটাও একটা ইন্ডিপেন্ডেন্ট। দুইটা ইন্ডিপেন্ডেন্ট বাক্যের সাথে থটের মিল আছে। কিসের মিল আছে? থটের মিল বলতে বোঝাচ্ছি কি? ভাবের মিল। যে এটা হচ্ছে কি, আমি বাজারে একটা কলম কিনতে গিয়েছিলাম, তবে কলমটাই আমি কিনতে ভুলে গেছি, ঠিক আছে? কলমটাই আমি কি কিনতে ভুলে গেছি। সো এই জায়গায় আপনি ফুল স্টপ দিয়ে লিখতে পারেন কনজাংটিভ অ্যাডভার্বকে। আবার আপনি চাইলে এখানে কি করতে পারেন? একটা সেমিকোলন দিয়েও লিখতে পারেন। সেক্ষেত্রে হাউইভার স্মল লেটারে হবে, ঠিক আছে? সেমিকোলন দেওয়ার অর্থ হচ্ছে কি? দুটা বাক্য স্বাধীন, দুইটা বাক্য এখানে স্বাধীন, সেমিকোলন দিয়ে লিখতে পারেন। আবার আপনি চাইলে কি করতে পারেন? এইখানে একটা কমা ইউজ করতে পারেন। কমা ইউজ করলে কি করতে হবে? এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? তো দেখুন, আই ওয়েন্ট টু দ্য মার্কেট হাউইভার আই ফরগেট টু বাই দ্য পেন, আমি কলমটা কিনতে কি করেছি? ভুলে গেছি। সো এই যে জায়গাগুলোতে আপনার ব্যবহারটা করেছি, এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আর আগের যে অপশনে দেখুন, ওয়েন দিয়ে যে ক্লজটা আমি কানেক্ট করেছি, এটা কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব না। এটা আসলে কি? এটা হচ্ছে একটা পাইপ, দুইটা পাইপ কানেক্ট করেছেন একটা কানেক্টর দিয়ে।
ওকে, আশা করি এই কনসেপ্টগুলো বুঝাতে পেরেছি। তো আমরা আজকে যে ক্লাস করাবো সেই ক্লাসটি কিন্তু এগুলো না, ক্লাস হচ্ছে আপনাদের কি, আজকের ক্লাস হচ্ছে আপনার রিডিউসড, মানে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজকে রিডিউস করব। আচ্ছা, আমরা আরও একটা কনসেপ্ট আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে কি, হ্যাঁ, এটা কনজাংটিভ অ্যাডভার্ব। অ্যান্ড সো এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে সো এর মানে হচ্ছে কি দেয়ারফর, সো এর মানে হচ্ছে কি, সো এর মানে হচ্ছে এখানে দেয়ারফর হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে আপনার কি কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব। কারণ কি, কারণ এই যে অ্যান্ড দিয়ে যে দুটি বাক্য আপনি যুক্ত করেছেন, অ্যান্ডের আগের বাক্যটা স্বাধীন বাক্য, অ্যান্ডের পরের বাক্যটাও কি স্বাধীন বাক্য। স্বাধীন বাক্যে স্বাধীন বাক্যের কানেকশন হয়েছে, বুঝতে পেরেছেন? তো খেয়াল করুন, আমরা রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজে আসছি এবং আমরা আপনাকে বলেছিলাম, দেখুন আগের যে টপিক্সটাতে আমরা আলোচনা করেছি সেখানে আপনাদের বলেছিলাম যে বাক্য গঠন হতে পারে দুইভাবে। কয়ভাবে হতে পারে? একটা হতে পারে সিম্পলি একটা সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর একটা হতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যাংশ মিলে বাক্য গঠন, যেমন ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ মিলতে পারে। এখন ডিপেন্ডেন্ট ক্লজগুলো কয়েক রকমের হয়। ডিপেন্ডেন্ট ক্লজগুলো কি হয়? কয়েক রকমের হয়। ডিপেন্ডেন্ট ক্লজগুলো প্রথমত হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ আলোচনা করেছি, এবং ফার্স্ট ফেজে অ্যাজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি, আর থার্ড ফেজে আমরা আলোচনা করতেছি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে, ডিপেন্ডেন্ট ক্লজ যারা নির্ভরশীল ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারা? এরা নির্ভরশীল না, এরা নির্ভরশীল এবং এদের মাথায় টুপি থাকে, মাথায় ক্যাপ থাকে বা মাথায় কানেক্টর থাকে। এরকম কানেক্টর কারা? কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন। ওকে, তো আমরা আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কীরকম হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয় ডিপেন্ডেন্ট। কী হবে? প্রথমত যে কনসেপ্টটা ক্লিয়ার সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে ডিপেন্ডেন্ট, এবং অ্যাডভার্বিয়াল ক্লজের মাথায় কি থাকবে? ক্যাপ অর কানেক্টর থাকবে, ক্যাপ অর কানেক্টর। টুপি বলতে পারেন অথবা কি একটা কানেক্টর। দুটা পাইপ কানেক্ট করতে গেলে যেমন কানেক্টর লাগে, এটাকে কি যেন বলে, কানেক্টর লাগে, ঠিক আছে, মনে করেন এটা কানেক্টর সামথিং। তো ঠিক সেইমভাবে ডিপেন্ডেন্ট ক্লজগুলোকেও কানেক্ট করতে একটা কানেক্টর লাগে। সেই কানেক্টরগুলো কী কী হবে? কী হবে? অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে মনে রাখবেন, যদি সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে অনলি কনজাংশন হয়, আর কিছু না, শুধু কনজাংশন, রিলেটিভ প্রোনাউন না। রিলেটিভ প্রোনাউন হলে কি হবে? অ্যাজেক্টিভ ক্লজ হবে। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কি হবে? অনলি কনজাংশন, অনলি কনজাংশন ক্যাপ বা কানেক্টর হিসেবে কাজ করে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে। আর রিলেটিভ প্রোনাউন করে কার সময়? রিলেটিভ প্রোনাউন হয় যদি অ্যাজেক্টিভ ক্লজ মেকিং করে। কি? অ্যাজেক্টিভ ক্লজ যদি আপনি মেকিং করতে চান সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন আনবেন। আশা করি এই কনসেপ্টগুলো আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ মেকিং করি এবং সেটাকে কিভাবে আমরা রিডিউসড করি, সংক্ষেপে রিডিউস করে ফ্রেজে লিখি কিংবা সংক্ষেপে প্রকাশ করতে পারি, সেই ব্যাপারগুলো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই আমরা আপনাদেরকে ওই যে কানেকশন আর কনজাংশন আর ক্যাপ অ্যাডভার্বিয়াল ক্লজ মেকিং করতে কোন কোন কনজাংশনগুলো ব্যবহার হতে পারে সেই কনজাংশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সেগুলোকে আবার আমরা কয়েকটা টাইপসে ভাগ করেছি। কনজাংশনের ক্যাটাগরি হতে পারে টাইম রিলেটেড। কি হতে পারে? টাইম রিলেটেড কিছু কনজাংশন অ্যাডভার্বিয়াল ক্লজ মেকিং করতে পারেন, যেমন ধরেন বিফোর, আফটার, সিন্স, ওয়েন, ওয়াইল। এগুলো কি? এগুলো কিন্তু টুপি ওই যে কানেক্টর, অ্যাডভার্বিয়াল ক্লজ মেকিং করার ক্ষেত্রে কানেক্টর। টাইম রিলেটেড আবার হতে পারে রিজন রিলেটেড, যেমন বিকজ, অ্যাজ, সিন্স, ঠিক না? এই রকম কতগুলো ধাপে আমরা ভাগ করেছি। আবার হতে পারে কি কনসেশন। কনসেশন মানে হচ্ছে কি, যেমন অলদো,
দো। এই ক্যাটাগরি আমরা করেছি যে কনজাংশনগুলো এরকম বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, সময় দিতে পারে, রিজন দিতে পারে, তারপর কনসেশন মানে ছাড়, যদিও, সত্ত্বেও, ওইগুলো। তো এই কনজাংশনগুলো দিয়ে আমরা কি করব, অ্যাডভার্বিয়াল ক্লজ মেকিং করব এবং এই ক্লজগুলোকে আমরা সংক্ষেপে ব্যবহার করব, ফ্রেজ আকারে ব্যবহার করব। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। যারা নিয়মিত ক্লাস করেন না দেখা যাচ্ছে ক্লিয়ার হবে না। আমরা এই জায়গায় এসেছি অনেক ক্লাস করে, ঠিক না? শুধু শুধু আজকে এখানে চলে আসছি এরকম না, অনেক ক্লাস করেছি। তো যাই হোক, আমরা প্রথমে টুপি বা কনজাংশন বিফোর, এটা দিয়ে কিভাবে আমরা কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ মেকিং করব এবং কিভাবে সেটাকে রিডিউসড করব, ঠিক না? এই ব্যাপারটা যদি আমরা একটু জানতে চাই। এখন এই কনজাংশনগুলোকে আপনি দুইটা জায়গায় রাখতে পারেন, এটাও আলোচনা করেছি। কনজাংশনকে শুরুতেও দিয়ে সেন্টেন্স করতে পারেন, আবার শেষেও করতে পারবেন, ঠিক আছে? কি করতে পারবেন? শুরুতেও, আবার কি শেষেও। যেমন ধরেন বললাম, আমরা শুরুতে যদি দেখুন, প্রথমে আমরা যে স্ট্রাকচারটা দেখিয়েছি সেটা দিয়েই শুরু করি। হি ডিড আ লট অফ রিসার্চ। He did a lot of research. He did a lot of research. এটা করলাম। তারপর আমরা বিফোর এই কনজাংশনটা ব্যবহার করলাম, ওই যে টুপি হিসেবে ব্যবহার করলাম বিফোর। হি বট দি হাউস। এই বাড়িটা কেনার পূর্বে, এটা হচ্ছে কনজাংশন। এটা একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের একটা কি সেন্টেন্স, ক্লজ, যেটাকে সেন্টেন্স না বললে ক্লজ বলবো আমরা। এই ক্লজটা হচ্ছে একটা পাইপের মতো, যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট পাইপ ক্লজ। বুঝতে পেরেছেন? এখন এটার মাথায় কি থাকবে? একটা ক্যাপ থাকবে কিংবা কানেক্টর থাকবে, যেটা এই যে এটার মাথায় নাই, এটার সাথে কানেক্ট করার জন্য। এখন এটা কি ধরনের ক্লজ? এটা হচ্ছে টাইম। বলছি যে হি ডিড এ লট অফ রিসার্চ, মানে সে প্রচুর গবেষণা করেছে বাড়িটি কেনার পূর্বে। কখন করেছে প্রশ্ন করলে, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে এই ক্লজ। এই কারণে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। বিফোর হি বট দ্য হাউস, সে এই বাড়িটা কেনার পূর্বে প্রচুর গবেষণা করেছে। এখন বলছিলাম, আপনি এই যে কানেক্টরের যে ক্লজটা আছে, আপনি চাইলে এটাকে কি করতে পারবেন? আগে লিখতে পারবেন। চাইলে আপনি কি করতে পারবেন? এটাকে আপনি আগে লিখে ওইটাকে পরে লিখতে পারবেন। তাহলে সমস্যা নেই, আপনি জাস্ট হুবহুব এই অংশ, পুরো এই অংশ কানেক্টর সহ এখানে নিয়ে আসবেন। বিফোর হি বট দি হাউস, হি ডিড, এই যে বাকিটা এটা নিয়ে আসলেন এখানে, হি ডিড আ লট অফ রিসার্চ। ঠিক আছে? দেখুন, এগুলো আমরা আগেও আলোচনা করেছি। তো এইখানে আপনি চাইলে এই ক্লজটাকে আগেও লিখতে পারবেন, এই ক্লজটাকে পরেও লিখতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা কমা ইউজ করে সেপারেট করে দিবেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কমার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে এইভাবে লিখলে কমার প্রয়োজন নেই, এইভাবে লিখলে একটা কমা দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজকে সেপারেট করে দিতে হবে। ঠিক আছে? এইখানে বিফোর হচ্ছে কনজাংশন। এখানে বিফোর হচ্ছে কনজাংশন। পার্টস অফ স্পিচ কি? কনজাংশন। পার্টস অফ স্পিচ কি? আপনারা তো জানেন পার্টস অফ স্পিচ যে কনজাংশন, এটা কিন্তু আবার ভুলে যাবেন না। এটাই পার্টস অফ স্পিচ, কনজাংশনই কিন্তু একটা পার্টস অফ স্পিচ। হি ডিড এ লট অফ রিসার্চ বিফোর হি বট দি হাউস। এখন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা এটাকে রিডিউস করতে পারি আমরা দুইভাবে। একটা হচ্ছে রিডিউস করে এটাকে ফ্রেজে কনভার্ট করে ফেলতে পারি, একটা ফ্রেজ বানিয়ে ফেলতে পারি। কি ফ্রেজ? দেখুন, রিডিউসড এমনভাবে করবো যেটাকে কি করতে পারি? ফ্রেজে কনভার্ট করে ফেলবো। কিভাবে? দেখুন, বিফোর, এই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই কি হতে হবে? দুই ক্লজের সাবজেক্ট সেম হতে হবে। সেম হলে আপনি কি করতে পারবেন? বিফোর এই বটকে কি করবেন? বাইং। বিফোর বাইং দি হাউস,
তারপর এই বাক্য, বিফোর বাইং দি হাউস হি ডিড আ লট অফ রিসার্চ। বিফোরের আগের বাক্য কি পার্টস অফ স্পিচ হবে? একজন বলেছেন পার্টস অফ স্পিচ আপনি দিতে পারেন, আবার পার্টস অফ স্পিচ না দিলেও যা আমারই ভুল হয়ে যাবে এরকম না এই ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে ব্যাপারটা এই ক্ষেত্রে মানে ট্র্যাডিশনাল গ্রামার এগুলো ফলো করে স্ট্রিক্টলি, যে আগের কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, পরের কাজটা কি পাস্ট ইনডিফিনিটে হবে। কিন্তু আমেরিকান ইংলিশ কিংবা বর্তমান মডার্ন ইংলিশ এগুলো পার্থক্য করে না, দুটাই সেম সেন্সে লিখলে হয়ে যায়। তো বিফোর বাইং দি হাউস হি ডিড আ লট অফ রিসার্চ, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর আমরা সেমভাবে এইখানে যদি বিফোরের জায়গায় কি হতো, বিফোরের জায়গায় যদি আফটার হতো তাহলে কি সেম, হি ডিড এ লট অফ রিসার্চ আফটার হি বট দ্য হাউস, আফটার দিতেন। রিডিউস করলে কি হতো এখানে আফটার, আফটার বাইং দি হাউস হি ডিড এ লট অফ রিসার্চ। দেখুন কখনো 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 সিন্স কি করে, সিন্সের কতগুলো মানে দাঁড়ায়। সিন্স সময় বোঝায়, আবার কি কারণও বোঝায়। সময় বোঝায় হচ্ছে কি তখন থেকে, আর কারণ বোঝায় কি যেহেতু সেহেতু, এরকম যেহেতু সেহেতু সিন্সের ব্যাপারটা। যেমন ধরেন আমরা একটা উদাহরণ দেই, জ্যাক has not been back, has not been back home, has not been back home মানে হচ্ছে সে বাড়িতে ফিরেনি। since he came to Canada, কানাডা আসার পর থেকে, কানাডা আসার পর থেকে সে আর বাড়িতে ফিরেনি, কানাডা আসার পর থেকে সে আর বাড়িতে ফিরেনি। শি হ্যাজ নট বিন ব্যাক হোম সিন্স হি কেম টু কানাডা। তাহলে এখানে কোন অর্থটা দিচ্ছে, থেকে কানাডা আসার পর থেকে সে আর বাড়িতে ফিরেনি, কানাডা আসার পর থেকে সে আর বাড়িতে ফিরেনি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এই বাক্যটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন এই বাক্যটাকে আপনি কি করতে পারবেন, রিডিউস করতে পারবেন। সেম এটা আগে লিখতে পারবেন, এটা পরে লিখতে পারবেন। তো এটা সবার ক্ষেত্রে, ঠিক আছে? এটা বারবার আমি দেখাবো না যে এগুলো আগে লিখতে পারবেন এটাকে পরে লিখতে পারবেন, এটা বারবার লেখার দরকার নেই। আপনি এটাকে রিডিউস করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। সিন্স এখানে কামিং টু কানাডা, সিন্স কামিং টু কানাডা, তার মানে কানাডা আসার পর থেকে জ্যাক হ্যাজ নট বিন ব্যাক হোম, কানাডা আসার পর থেকে জ্যাক আর কি করে নাই, বাড়িতে যায় নাই, বাড়িতে ফিরেনি। এরপর দেখুন কনজাংশন নাম্বার 3 আমরা এস, এই কনজাংশনটাও সময় বোঝায় যখন, আবার এটি যেহেতু সেহেতুও বোঝায়। এখন বুঝবেন কিভাবে, কনটেক্সট দেখে আপনাকে বুঝতে হবে যে কখন সময় বোঝাচ্ছে আর কখন কারণ বোঝাচ্ছে। তো আমরা যদি একটা উদাহরণ দেই,
ধরেন লিখলাম অ্যাজ you touched me by accident, মানে অজ্ঞাতবশতভাবে তুমি আমাকে স্পর্শ যখন করলা, অ্যাজ ইউ টাচড মি বাই অ্যাক্সিডেন্ট, যখন তুমি আমাকে টাচ করলা, আই ফেল্ট ফেল মানে পড়ে গেলাম, ফল থেকে ফেল, টু দ্য গ্রাউন্ড, আমি মাটিতে পড়ে গেলাম। এখন দেখুন এখানে অ্যাজের অর্থটা কিন্তু সময়, যখন কিংবা যেহেতু দুটেই হবে, ঠিক আছে। এখন কনটেক্সটের উপর ডিপেন্ড করে আপনি কোন কনটেক্সটে আপনি বলতেছেন, সে বলতেছে, সেই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। অ্যাজ ইউ টাচড মি বাই অ্যাক্সিডেন্ট মানে তুমি যখন আমাকে দুর্ঘটনাবশত বা অজ্ঞাতবশত আমাকে স্পর্শ করলে, ধাক্কা দিলে, স্পর্শ করলে, তখন আমি কি করলাম, আই ফেল্ট দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেলাম, আমি মাটিতে পড়ে গেলাম। সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদি এটাকে রিডিউস করবেন তাহলে এই অ্যাজ এই শব্দটা এখান থেকে কেটে দেবেন, কেটে দিয়ে কী করবেন, এটাকে টাচিং মি বাই অ্যাক্সিডেন্ট, সরি এটা সাবজেক্ট কিন্তু মিল হয় না, দেখুন অ্যাজ ইউ টাচড মি বাই অ্যাক্সিডেন্ট, সাবজেক্ট কিন্তু মিল হয় না, সাবজেক্ট মিল না হলে কিন্তু হবে না। দেখুন এখানে আই দিয়েছি, অ্যাজ ইউ টাচড মি বাই অ্যাক্সিডেন্ট, তাহলে দেখুন এটা আমাকে সাবজেক্ট মিল রাখতে হবে অবশ্যই, কিন্তু মনে খেয়াল রাখবেন, কিন্তু সাবজেক্ট মিল না হলে আপনি রিডিউস করতে পারবেন না। সো অ্যাজ ইউ টাচড মি, তুমি আমাকে যখন তুমি আমাকে টাচ করেছিলে, তো দেখুন টাচ করে নিজে নিজে পড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে সাবজেক্ট মিল রাখতে হবে, এখানে ইউ দেন তাহলে হবে। ইউ টাচড মি বাই অ্যাক্সিডেন্ট, অজ্ঞাতবশতভাবে তুমি আমাকে টাচ করেছিলে আর তুমি মাটিতে পড়ে গিয়েছিলে, ঠিক আছে, তুমি আমাকে টাচ করেছিলে। অথবা এখানে অ্যাক্সিডেন্টের মানে হচ্ছে কি প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, মানে কি মনে করেন দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটার পর তুমি কি করেছো, আমাকে টাচ করেছো, টাচ করে মাটিতে পড়ে গেছে, এরকম আমরা বলি না, তুমি আমাকে টাচ করেছিলে আর টাচ করেই তুমি কি করেছিলে, মাটিতে পড়ে গিয়েছিলে। সো সেক্ষেত্রে সাবজেক্ট মিল আছে, এবার আপনি এটা কী করতে পারবেন, রিডিউস করতে পারবেন। এই ক্ষেত্রে অ্যাজ যুক্ত যে শব্দ আছে, এই শব্দের রিডিউস করার সময় এইটাকে আপনাকে কেটে দিতে হবে, আগেরগুলোতে কিন্তু কাটি নাই। আগেরগুলোতে দেখুন সিন্স ছিল, বিফোর ছিল, আফটার কিন্তু রেখেই আমরা কি করেছি, এই শব্দগুলো রেখেই আমরা রিডিউস করেছি। এই ক্ষেত্রে অ্যাজকে আপনি রাখতে পারবেন না, আপনাকে কী করতে হবে, অ্যাজ কেটে দিতে হবে, এটাকে আইএনজি করতে হবে, টাচিং মি বাই অ্যাক্সিডেন্ট ইউ ফেল টু দ্য গ্রাউন্ড, টাচিং মি বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত আমাকে স্পর্শ করে সে মাটিতে পড়ে গেল। দেখুন বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। তাহলে আমরা এতক্ষণ যে কাজটা করেছি সেটা হচ্ছে চারটা জিনিস শিখলাম, সিন্স, বিফোর, আফটার এবং কি অ্যাজ, বিফোর, আফটার এবং কি অ্যাজ, এই চারটা জিনিস আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার সময় বোঝাতে যে ব্যবহারটা দেখাবো সেটা হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ। এটার মানে কি যেই মাত্র, সেই মাত্র, এরকম সেন্সে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। যেই মাত্র তুমি আমাকে ধরলে, সেই মাত্র আমরা কি করেছি, এই করেছি, সেই করেছি। একটা উদাহরণ দেখুন, অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশড, as soon as she finished the report, যেই মাত্র সে রিপোর্টটি শেষ করলো, সেই মাত্র she gave it to the boss, বসের কাছে সেটা পাঠালো, সেটা she gave to it to the boss, সে বসের কাছে এটা পাঠিয়ে দিল। খেয়াল করুন এখানে সাবজেক্ট কি সেম, she, তার মানে এটাকে আপনি রিডিউস করতে পারবেন। এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজও কি
রিডিউস করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ কেটে আপনি একটা প্রেপোজিশন ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি আপন অথবা অন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপন। ঠিক আছে, এটার মানে কি, মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশ দ্য রিপোর্ট, প্রতিবেদন শেষ করার সাথে সাথে সে কী করেছে, এটা তার বসকে দিয়েছে। এখানে আপন ফিনিশিং, এখানে লিখতে হবে কি আপন ফিনিশিং দ্য রিপোর্ট, আপন ফিনিশিং দ্য রিপোর্ট শি গ্যাভ ইট টু দ্য বস, আপন ফিনিশিং দ্য রিপোর্ট শি গ্যাভ ইট টু দ্য বস। তাহলে দেখুন এখানে অ্যাজ সুন এর জায়গায় আপনি কি করবেন, রিডিউস করার ক্ষেত্রে একটা প্রেপোজিশন ব্যবহার করবেন আপন অর অন, আপন অর অন, ঠিক আছে, আপন অর অন। ওকে, সো এই ব্যাপারটাও আশা করি বুঝতে পেরেছেন। বিমল পল ভাই, বিকজ অফ দিয়েছেন, আমি বিকজ অফ দেই নেই, বিকজ অফ টাচিং মি বাই অ্যাক্সিডেন্ট আই ফেল অন দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে না, কারণ আমি কারণ বুঝাই না, আমি সময় বুঝিয়েছি, সময়। ঠিক আছে, আমি বলি নাই টাচ করার কারণে হ্যাঁ সে পড়ে গেছে, আমি এটা বলি নাই। আমি বলেছি কি যে দুর্ঘটনায় পড়ছি, আমি দুর্ঘটনার কারণে পড়ছি, কিন্তু টাচ করার সময় পড়ে গেছি, তোমাকে ধরতে গিয়ে আমি পড়ে গেছি। তো এটা হচ্ছে সময় বুঝাচ্ছি, ঠিক আছে, বুঝেন নাই? সময় আর কারণ কিন্তু এক না। আপনি বিকজ দিয়ে করতে পারেন, সেন্টেন্স গ্রামাটিক্যাল কারেক্ট হবে, কিন্তু আমি যা বুঝাতে চাচ্ছি সেটা তো হয় নাই। ধরেন আপনাকে একটা গাড়ি হিট করেছে, এখন হিট করলে মানুষটা কি হয়, এখান থেকে দৌড়ে এদিকে ছিটকে পড়ে। তো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ছিটকে পড়ার সময় এই লোকটা কি করেছে, হাত বাড়িয়ে দিয়েছে এই লোকটাকে ধরার জন্য। টাচ করেই সে কি করলো, পড়ে গেছে, টাচ করেই কি সে মাটিতে পড়ে গেছে। সে হাত বাড়িয়েছিল তাকে ধরে আঁকড়ে এখানে থাকার জন্য, কিন্তু টাচ করেই সে পড়ে গেছে। তার মানে কি এটা কারণ হইল যে টাচ করার কারণে সে পড়ে গেল? না, সে টাচ করার সময় পড়ে গেল, স্পর্শ করার সময় মাটিতে পড়ে গেল। এখানে আমি সময় বুঝাচ্ছি। সো অ্যাজ এটা সময়ও বুঝাতে পারে, আবার কারণও বুঝাতে পারে। এটা যে কারণ বুঝাবে না তা না, ঠিক আছে, কারণও বুঝাতে পারে, আবার কি সময়ও বুঝাতে পারে, দুটোই বুঝাতে পারে। কারণ বুঝাবে যেটা, মনে করেন যে অ্যাজ দ্য অ্যাজ দ্য কার হিট মি, আপনি লিখলেন অ্যাজ দি কার হিট মি, অ্যাজ দ্য কার হিট মি, যেহেতু আমাকে কারটা কী করেছে, ধাক্কা দিয়েছিল, সেটা কারণ হতে পারে, যেহেতু বা কারণে, এই কারণে আমি কি পড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আলাদা বিষয়। ঠিক আছে, আমরা কারণের ব্যাপারে যাব, তবে এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সময়ের ব্যাপারে। এই কারণে অ্যাজকে আপনি বিকজ দিয়ে কনভার্ট করেন নাই, কারণ এখানে বুঝে যাচ্ছি স্পষ্টত এটা সময় বোঝাচ্ছে, টাচ করার সময় আমি পড়ে গিয়েছি। ঠিক আছে, যখন টাচ করলাম তখন আমি পড়ে গেছি, এখানে অ্যাজ মানে হচ্ছে যখন। ওকে, এই ব্যাপারগুলো আশা করি আমি বুঝাতে পেরেছি যে এই কনজাংশনগুলো থাকলে আপনি সেন্টেন্সগুলোকে এইভাবে লিখতে পারবেন। তো যাই হোক, এবার আমরা আসি রিজন রিলেটেড, রিজন অথবা এগুলোকে আমরা বলি কজালিটি, মানে কারণবাচক যে কনজাংশনগুলো আছে সেগুলোতে আমরা আসলাম। প্রথমে আমরা আসি বিকজ নিয়ে। তো যদি আমি বলি আই ইউজ দি সানগ্লাস, আমি সানগ্লাস ব্যবহার করি, বিকজ আই ডোন্ট লাইক সানলাইট। কী হবে বলেন তো, এটা রিডিউস করলে কী হবে বলেন তো? এটা সবাই জানবেন, ঠিক না?
দেখুন এটাকে যদি আমরা রিডিউস করি, এই যে এই অংশটুকু যদি আমরা রিডিউস করি তাহলে কি হবে, বিকজ এখান থেকে উঠিয়ে ফেলবেন, আই যেহেতু সেম সাবজেক্ট এখানে কপি করার দরকার নেই, এটাও কেটে দিবেন, ডোন্ট রাখারও দরকার নেই, আপনি কি করবেন শুধু নট লিখবেন, নট লাইককে কি করবেন আইএনজি করে দিবেন, নট লাইকিং সানলাইট। এই ক্ষেত্রে মনে রাখবেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে কনভার্ট করেছে, এই কারণে এটাকে আমরা কি করব, এটাকে একদম শুরুতে বসাবো, এই ফ্রেজটাকে আমরা শুরুতে বসাবো। শুরুতে বসালে কি হবে, কমা দিয়ে এখানে একটা কমা দিয়ে এটাকে সেপারেট করে দিবেন, এটাকে বড় হাতের, নট লাইকিং সানলাইট মানে কি সানলাইট পছন্দ না করার কারণে, এখানে নাই না করায়, অনুবাদটা কি হবে না করায়, সানলাইট পছন্দ না করায়, তাহলে এখানে কিন্তু কারণ রয়ে গেছে, সানলাইট সূর্যের আলো পছন্দ না করায়, কমা আই ইউজ দিস সানগ্লাস, আমি সানগ্লাস পছন্দ করি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা কিন্তু এখানেই কিন্তু কারণ চলে আসছে, নট লাইকিং সানলাইট আই ইউজ সানগ্লাস। ওকে, আমরা যদি এক্ষেত্রে যদি 5 সেন্টেন্স বসাই, যেমন ধরেন লিখলাম বিকজ আই ইনজুর্ড ধরেন এই ক্ষেত্রে আমরা যদি লিখি যে বিকজ আই ইনজুর্ড আই হ্যাভ ডিফিকাল্টি ইন ওয়াকিং, মানে হাঁটায় খুব সমস্যা হচ্ছে, যেহেতু আমি বা কারণে, বিকজ আই ইনজার্ড আমি আমি আঘাত পেয়েছি, বিকজ আই ইনজার্ড আমি আঘাতপ্রাপ্ত, আই হ্যাভ ডিফিকাল্টি ইন ওয়াকিং আমি হাঁটার সমস্যায় ভুগতেছি। তো এই ক্ষেত্রে কি করবেন, যেহেতু এটা কি পাস্ট ফর্ম সেহেতু এটাকে কি করবেন প্রেজেন্ট পারফেক্টের আইএনজি করবেন। প্রেজেন্ট পারফেক্টের আইএনজি করে কিভাবে, হ্যাভিং ইনজুর্ড I have difficulty in walking. Having injured, I have difficulty in walking. হ্যাঁ, আপনি ডিসলাইকিং লিখলেও লিখতে পারেন, নট লাইকিং লিখলেও লিখতে পারেন, দুইটার যে কোনো একটা লিখবেন, দুটাই সঠিক। ডিসলাইকিংও লিখতে পারেন, নট লাইকিংও লিখতে পারেন, দুটাই হবে। যেহেতু এটা কি পাস্টে আছে সে কারণে হ্যাভিং ইনজুর্ড দিবেন, হ্যাভিং ইনজুর্ড। মানে এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা কেন দিবেন, প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা দিবেন অনেকটাই আফটারের সেন্সে, যেমন ধরেন যে আঘাতপ্রাপ্ত হওয়ার পর বা আঘাতপ্রাপ্ত হওয়ায়, এটা কি এটার পরে এই সমস্যাটা না, এই কারণে আপনি হ্যাভিং ইনজুর্ড দিবেন। হ্যাভিং ইনজুর্ড হচ্ছে সময়ের মধ্যে পার্থক্য থাকলে। ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। হ্যাভিং ইনজুর্ড আই হ্যাভ ডিফিকাল্টি ইন ওয়াকিং। এখন একজন বলেছেন বিকজ অফ বিং ইনজুর্ড, এটা কি লিখতে পারবেন? হ্যাঁ, এটাও লিখতে পারবেন। বিকজ অফ বিং ইনজুর্ড এটা হচ্ছে কি অতিরিক্ত, যেহেতু হ্যাভিং ইনজুর্ড এই কথাটাই এখানে কারণ বোঝাচ্ছে,
আপনার কি দরকার আছে বিকজ অফ আনার? বিকজ অফ আনার দরকার নাই। আমার কথা বুঝেছেন? বিকজ অফ দিয়ে লিখলেও এটা হবে। এই ক্ষেত্রে আপনি বিকজ অফও আনতে পারবেন, বিকজ অফ হ্যাভিং ইনজুর্ডও লিখতে পারবেন, বিকজ অফ বিং ইনজুর্ডও লিখতে পারবেন, কিন্তু এই ফ্রেজটাই, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাই এখানে কারণ বোঝাচ্ছে। যেহেতু কারণ বোঝাচ্ছে সেহেতু এটা লেখার দরকার কি? ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। ঠিক সেমভাবে আমরা যদি এইখানে বিকজের জায়গায় সিন্স বসাতাম, বিকজের জায়গায় অ্যাজ বসাতাম, সেগুলো কি হতো আপনার? সেম হতো, ঠিক আছে? বিকজ, সিন্স, অ্যাজ, সেমভাবে আপনি কি করতেন? এটাকে রিডিউস করতে পারতেন। তো আমরা অ্যাজ আর সিন্স দেখাচ্ছি না। ওকে, সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমরা পরের ব্যাপারে চলে আসি। দেখুন, কনসেশনের ব্যাপারে চলে আসছি। যেমন ওয়াইল, এটার অনেকগুলো ব্যবহার আছে, এই ওয়াইলের অনেকগুলো ব্যবহার আছে। প্রথমত এটা টাইম দেয়, দ্বিতীয়ত এটা টাইম দেয়, প্রথমত টাইম দেয়, দ্বিতীয়ত এটা কনসেশন দেয়। কনসেশন মানে হচ্ছে কি? যদিও, বাংলায় বলি যদিও। থার্ড হচ্ছে অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে, এক পক্ষে অপর পক্ষে, এরকম সেন্সে এটা বসে। যদিও, টাইম, কন্ট্রারি, ঠিক আছে? কারণ আমরা আলোচনা করতেছি কোন ক্লজগুলো? আমরা আলোচনা করতেছি দুই পাশে সাবজেক্ট যদি সেম হয়। মনে রাখবেন, দুই পাশে সাবজেক্ট সেম হলেই কেবল আপনি কি করতে পারবেন? রিডিউস করতে পারবেন, নয়তো কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা কিন্তু সাবজেক্ট সেম রেখে রিডিউস করব। সাবজেক্ট সেম না হলে কিন্তু আপনি রিডিউস করতে পারবেন না। তো আমরা এখন ওয়াইলের ব্যাপারে একটু দেখি যে ওয়াইল দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স লিখতে পারি। ধরেন একটা সেন্টেন্স লিখলাম যে আই ওয়াজ স্টার্ভিং। আই ওয়াজ স্টার্ভিং মানে কি? আমি উপবাস করছিলাম বা ক্ষুধার্ত ছিলাম। ওয়াইল আই ওয়াজ ডুইং হেভি লেবার। এখানে ওয়াইল হচ্ছে যে সময়টাতে। আই ওয়াজ স্টার্ভিং ওয়াইল আই ওয়াজ ডুইং হেভি লেবার মানে কি? এখানে হচ্ছে সময় বোঝাচ্ছে। যে ওয়াইল, মনে রাখবেন, ওয়াইল হচ্ছে কি? ওয়াইল হচ্ছে সিমুয়েলটেনাস দুটি ঘটনা ঘটে সেম টাইম অ্যাকশনে। এটা ওয়াইল আই ওয়াজ ডুইং হেভি লেবার মানে কঠোর পরিশ্রম করার সময় আমি কি ছিলাম? উপবাস ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি না খাওয়া অবস্থায় ছিলাম।
এখন এই ওয়াইলের মানে কিন্তু তিনটা হবে, সেখান থেকে আপনাকে কনটেক্সট অনুযায়ী যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। আই ওয়াজ স্টার্ভিং ওয়াইল আই ওয়াজ ডুইং হ্যাভি লেবার, তার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করার সময় আমি কী ছিলাম, উপবাস ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, মানে যেই সময়টাতে কঠোর পরিশ্রম করছিলাম সেই সময়টাতেই আমি ক্ষুধার্ত ছিলাম কিংবা উপবাস ছিলাম, না খাওয়া ছিলাম, এটা। এখন এটাকে যদি আপনি কি করেন, রিডিউস করেন, এই ক্ষেত্রে এই ওয়াইল শব্দটাকে আপনি রাখতেও পারেন, আবার কি না রেখেও করতে পারেন। রাখবেন কেন, অনেক সময় বোঝা যায় না যে আসলে এটা সময় বুঝাচ্ছে, সেটা আপনি বুঝাতে পারেন না, সেক্ষেত্রে আপনি এটাকে কী করবেন, রেখে দিবেন ওয়াইল। আর এই যে ভার্ব আছে, ভার্বের ক্যাটাগরি থেকে ওয়াইল ডুইং হেভি লেবার, ওয়াইল ডুইং হেভি লেবার, বুঝতে পেরেছেন? ওয়াইল ডুইং হেভি লেবার, আই ওয়াজ স্টার্ভিং ওয়াইল ডুইং হেভি লেবার, ওয়াইল ডুইং হেভি লেবার। ঠিক আছে, এখন মনে করেন এটা যদি আপনি না রাখতেন, আই ওয়াজ স্টার্ভিং ডুইং হেভি লেবার, তখন হয়ে যেত কি, তখন হয়ে যেত যে কঠোর পরিশ্রম করে আমি ক্ষুধার্ত। ঠিক আছে, তখন এটা কিভাবে ক্ষুধার্ত সেই প্রশ্নের উত্তর হয়ে যেত, ঠিক না? কঠোর পরিশ্রম করে আমি ক্ষুধার্ত, আই ওয়াজ স্টার্ভিং ডুইং হেভি লেবার, তখন এরকম সেন্স হয়ে যেত। যে কারণে আপনাকে কী করতে হবে, ওয়াইল শব্দটা এখানে দিলে ব্যাপারটা স্পেসিফিক হয়ে গেল যে আই ওয়াজ স্টার্ভিং ওয়াইল ডুইং হেভি লেবার, যখন আমি কঠোর পরিশ্রম করছিলাম তখন আমি ক্ষুধার্ত ছিলাম। ওকে, কাজী লিজা আপু আনসার করে ফেলেছেন। তবে আপনি ওয়াইলটা যদি দিতে না চান, সেক্ষেত্রে কী করবেন, এই ফ্রেজটাকে শুরুতে বসাবেন। শুরুতে বসালে অনেকে ধরে নিবে যে এটা কি সময় বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ সময় বোঝাতেও আমরা কি করি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করি, কারণ বোঝাতেও প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করি, তবে এটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। যেমন ধরেন লিখলাম ডুইং হেভি লেবার, ডুইং হেভি লেবার আই ওয়াজ স্টার্ভিং, তখন কি হলো, তখন আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন, ঠিক না? ডুইং হেভি লেবার আই ওয়াজ স্টার্ভিং, মানে তখন এটাকে কারণ হচ্ছে ডুইং হেভি লেবার, কঠোর পরিশ্রম করে আমি, কঠোর পরিশ্রম করায়, হতে পারে করায় আমি স্টার্ভিং, কঠোর পরিশ্রম করায়, কঠোর পরিশ্রম করে আমি, এরকম, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনি যদি কনফিউশন দূর করে দিতে চান, এই ওয়াইল শব্দটা রেখে দিবেন, ওয়াইল ডুইং হেভি লেবার আই ওয়াজ স্টার্ভিং। ওকে, সো আশা করি এই ব্যাপারটা বুঝাতে পেরেছি। একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা কনসেপ্ট। আমরা কিন্তু আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি রিডিউস করে আপনার ইগুলো লিখতে পারেন, আপনার লেখার এবিলিটি বাড়াতে পারেন। একজন প্রশ্ন করেছেন উচ্চারণটা কি হবে, অবশ্যই উচ্চারণটা সুন্দর প্রশ্ন করেছেন, উচ্চারণটা হবে ওয়াইল, ওয়াইল, ঠিক আছে? উচ্চারণটা কি হবে, ওয়াইল, ওয়াইল। এবং খেয়াল করুন এইখানে কিন্তু আপনি ওয়েন ব্যবহার করতে পারবেন না, ওয়েন। কারণ কি, ওয়েন হচ্ছে, মনে রাখবেন, ওয়েন হচ্ছে সিমুয়েলটেনাস না, ওয়েন হচ্ছে এই কাজটা
আর এই কাজটা সেপারেট, বুঝতে পেরেছেন? যেমন ধরেন বললাম যে তুমি যখন আমাকে থাপ্পড় দিলে, তুমি যখন আমাকে মারলে, তুমি যখন আমাকে বললে, তার মানে কি বলাটা শেষ? তুমি যখন আমাকে বললে, তুমি যখন আমাকে এই কাজটা করতে বললে, তুমি যখন আমাকে মারলে, তার মানে কি এগুলো কাজগুলো শেষ? কিন্তু এটা কিন্তু শেষ না। এটা হচ্ছে কি যে আমি কাজ করার সময় ক্ষুধার্ত ছিলাম। তার মানে দুইটা কি সিমুয়েলটেনাস, যুগপৎ ঘটনার ক্ষেত্রে আমরা ওয়াইল ব্যবহার করি। আর ওয়েন হচ্ছে একটা কাজ শেষ। তুমি আমাকে যখন বললে আমি তখনই বাড়িতে গেলাম, তখনই আমি বাজারে গেলাম। তার মানে একটা কাজ কি, একটা কাজ স্টপ আর একটা কাজ শুরু, সেই ক্ষেত্রে ওয়েন বসাবেন। ঠিক আছে? ওয়াটের উচ্চারণ WHAT, এটার উচ্চারণ হচ্ছে হট, হট হট। ঠিক আছে? এটা হচ্ছে কি হট। হোয়াট ইজ হট, হট আমরা বলি হোয়াট, এটা হবে কি হট। ঠিক আছে? দেখুন উচ্চারণ সতর্কতা, ওয়াইল এটা হবে ওয়াইল, ওয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? ওয়াইল। এই এটার উচ্চারণ হবে হোয়াট, হট, হট বলে না, এই হট। এটার উচ্চারণ কী হবে? এটার উচ্চারণ হবে ওয়েন, 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 হোয়েন না। ঠিক আছে? এটা হবে কি ওয়েন। অনেকে হোয়েন বলে। ঠিক আছে? বা আমরাও শিখেছি হোয়েন, হোয়েন ছোটো সময় আমরা শিখছি, কিন্তু এটা হবে কি ওয়েন। এটা হবে কি হট। আমরা শিখেছি হোয়াট, আমরা এইভাবে শিখেছি হোয়াট। এটা হবে কি হট, হট ইজ দিস, হট ইজ দিস, হট। এটা আমরা শিখেছি হোয়াইল, এটা হবে কি ওয়াইল, ওয়াইল, ওয়াইল। ঠিক আছে? ওয়াইল। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর দেখুন আমরা যদি ওয়েন দিয়ে শুরু করি, একটা সেন্টেন্স লিখি, when she was asked, when she was asked, she said that, যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন সে এটা বলল। তো when she was asked, যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন সে এটা বলল। বুঝতে পেরেছেন? যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন এটা সে বলল। এখন এটাকে আমরা কিভাবে সংক্ষেপ করতে পারি? এক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন সে এটা বলল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন সে এটা উত্তর দিল বা বলল। এটাকে যদি আপনি রিডিউস করতে হয় তাহলে আপনাকে করতে হবে when asked, when asked she said that, when asked জিজ্ঞাসা করা হলে she said that, when asked she said that। ঠিক আছে? জিজ্ঞাসা করা হলে সে এই উত্তর দিল বা সে এটা বলেছিল, when asked she said that। ঠিক আছে? when asked she said that। এক্ষেত্রে আপনি ওয়েনকেও কেটে দিতে পারেন, শুধু রাখতে পারেন আস্কড, আস্কড হি সেইড দ্যাট, শি সেইড দ্যাট। ঠিক আছে? তখন এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, এটা বুঝতে অসুবিধা হয়। কিন্তু এটাও আপনি দেখবেন স্পোকেন ইংলিশে, বিশেষ করে মডার্ন ইংলিশে আপনি এই স্ট্রাকচারটাও দেখবেন। লিখছে কি আস্কড শি সেইড দ্যাট, আস্কড শি সেইড দ্যাট। তাহলে বুঝবেন আপনি কী লিখলো এটা। ঠিক আছে? কী লিখলো আপনি কিন্তু ধরতে পারবেন না। দেখুন এই ফরম্যাটটাও তারা লিখে, এই ফরম্যাটটাও তারা লিখে, আবার এই ফরম্যাটটাও তারা লিখে। তিনটা ফরম্যাট কিন্তু সেম জিনিস। এখন কেউ যদি এটা লিখে আপনি যদি না বুঝেন, তাহলে আমরা এটা লিখলে খুব সুন্দর, আমরা খুব বুঝি ওয়েন শি আস্কড, তাকে যখন জিজ্ঞাসা করেন। কিন্তু ভাষা তো ভাই পরিবর্তনশীল। যখন ভাষাটা আমাদের দেশের ভাষা দেখবেন আমরা এইভাবে বলি, জিজ্ঞাসা করা হলে সে আমাদের এই রিপ্লাই দেয়। জিজ্ঞাসা করা হলে আমরা কিন্তু বলি না যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সে উত্তর দিয়েছিল। এত বড় করে কি আমরা বলি? আমরা বলি কি জিজ্ঞাসা করা হলে সে এই উত্তর দেয়। সংক্ষেপে আমরা বলি না? তো তারাও সংক্ষেপে এভাবে লিখে আস্কড শি সেইড দ্যাট, when asked এটাও বলতে পারেন when asked she said that, when she was asked she said that। তার মানে এটা হচ্ছে একদম লেটেস্ট
বর্ণনামূলক, বিবৃতিমূলক, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা একটু ক্লু আছে, ওয়েন আস্কড, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আস্কড শি সেড দ্যাট, তখন সে এটা বলেছিল। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা দেখুন, এই ধরনের স্ট্রাকচারকে অবশ্যই মনে রাখবেন, সাবজেক্ট কী হতে হবে, সেম হতে হবে। আবার দেখুন, শুধু যে এইরকম করে এরকম না, আপনার ইংলিশ, আপনারা যারা পত্রিকা পড়েন কিংবা মডার্ন ইংলিশ বা বর্তমান ইংলিশের সাথে তাল মিলাচ্ছেন, তাদের জন্য এটা when he was a little boy, when he was a little boy he was very smart, খুবই স্মার্ট ছিল যখন সে ছোট ছিল। এখন এটাকে আপনি একদম সংক্ষেপে বলতে পারেন কি, when a little boy, when a little boy। এইসব বাক্য আপনি হয়তো সচরাচর বাংলাদেশে দেখেন না, এই জন্য অনেকের কাছে একটু ব্যাখাপ্পা লাগতে পারে, বুঝতে পেরেছেন। when a little boy he was very smart, এখন এখানে ভার্ব নাই, আছে, এটা ভার্বলেস ক্লজ, এটাকে বলা হয় কি, ভার্বলেস ক্লজ, ভার্বলেস ক্লজ, ভার্বলেস ক্লজ, রিডিউস ক্লজ, ভার্বলেস, ভার্ব নাই, ঠিক আছে। when a little boy he was very smart, ওকে, আমরা এবার চলে আসছি আপনার ইফ, আনলেস, ওয়েদার অর নট, এই টাইপের কোনো সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব। যেমন ধরেন বললেন ইফ দে ওয়ার ট্রিটেড, ইফ দে ওয়ার ট্রিটেড মানে যদি তাদের সাথে ভালো আচরণ করা হতো, দে উডন্ট লস দ্য গেম, তারা গেমটা হারতো না। ইফ দে ওয়ার ট্রিটেড দে উডন্ট লস দ্য গেম, এক্ষেত্রে রিডিউস করলে কি হবে, কীভাবে করতে পারেন, শুধু পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে। ট্রিটেড ধরেন এখানে বললেন ফেয়ারলি, ভালোভাবে, ট্রিটেড ফেয়ারলি, ইফ দে ওয়ার ট্রিটেড ফেয়ারলি, যদি তাদেরকে ভালোভাবে, তাদের সাথে ভালো ব্যবহার করা হতো, ন্যায্য আচরণ করা হতো, তাহলে তারা গেমটা হারতো না। এক্ষেত্রে আপনি এটা কেটে দিতে পারেন, এটা কেটে দিতে পারেন, এটা কেটে দিতে পারেন, শুধু এটা রাখতে পারেন, ট্রিটেড ফেয়ারলি। আচ্ছা, প্রথমত আপনি ইফ রাখতে পারেন বোঝানোর জন্য, ইফ ট্রিটেড ফেয়ারলি, তবে সব ক্ষেত্রে আবার এরকম করে দিবেন না, অবশ্যই সাবজেক্ট দুটা মিল হতে হবে, ঠিক আছে। ইফ ট্রিটেড ফেয়ারলি দে ওডন্ট লস দ্য গেম, এটাও রাখতে পারেন। আবার চাইলে আপনি ইফটাকেও কেটে দিতে পারেন, ট্রিটেড ফেয়ারলি দে ওডন্ট লস দ্য গেম। এগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, এবং কথাগুলো বলার সময় এটা যে যদি এটা প্রকাশ পায়, বুঝতে পেরেছেন। ধরেন আমি যদি বলি, এই বাক্যটা যদি আমরা বাংলায় বলি, যদি ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করা হতো, আমি যদি এইভাবে বলি, বাক্য যদি বলি, যদি তারা আমাদের সাথে ন্যায্য আচরণ করত, সঠিক আচরণ করত, সঠিক বিচার করত, তাহলে আমরা এই গেমটি হারতাম না। এটা হচ্ছে পুরো বাক্য। এখন আমরা বাঙালিরা যখন কথা বলি, বলতে বলতে আমরা বলি ন্যায্য আচরণ করা হলে, দেখুন আমি শুধু এখান থেকে বলতেছি ন্যায্য আচরণ করা হলে আমরা গেমটি হারতাম না। তাহলে দেখুন, আমরা যেরকম সংক্ষেপ করি তারাও এরকম সংক্ষেপ করে,
আমরা পুরো বাক্য বলি সবসময়, পুরো বাক্য বললে আমাদের বাক্যটা হচ্ছে কি যে যদি তারা আমাদের সাথে ভালোভাবে ন্যায্য আচরণ করত তাহলে আমরা গেমটি হারতাম না, এরকম বাক্য আমরা কি বলি? আপনি বলেন, আপনি এখন বলবেন কি এরকম গ্রামাটিক্যাল বাক্য, নিখুঁত বাক্য আমরা বলি না। আমরা বলি কি, আমরা বলি ন্যায্য আচরণ করা হলে আমরা গেমটি হারতাম না। সো তারাও এটা করে, তারাও ইফ এগুলো সব কেটে বলে কি ট্রিটেড ফেয়ারলি, কিন্তু আপনার স্পোকেনে মানে কথায় এটা মিল থাকতে হবে। যেমন আমি যদি এভাবে বলি ট্রিটেড ফেয়ারলি দে উডন্ট লস দ্য গেম, ট্রিটেড ফেয়ারলি এর মানে হচ্ছে কি যদি তারা ঠিক সেম, মানে এটা কথার মধ্যে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? একটু ক্রিটিক্যাল জায়গায় আজকের ক্লাস নিয়ে চলে গেছি, দেখুন বুঝতে পারছেন কি না? এসব জিনিস স্পোকেন ইংলিশে বেশি ব্যবহৃত হয়, তবে মানে রিটেন ইংলিশে যে ব্যবহৃত হয় না তা না, কথা বুঝছেন? কারণ আমরা বাঙালিরা এগুলো ধরতে অসুবিধা হয়, একজন ইংরেজদের কাছে কনটেক্সট যখন ক্লিয়ার থাকে তখন ধরতে অসুবিধা হয় না, তারা এইভাবে লিখে। ওকে, আমি আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে, এবং আমরা কিন্তু সেকেন্ড ফেজে আলোচনা করেছিলাম যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কী হতে পারে, ইফ ক্লজকে ডিনোট করতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ রিজন ক্লজকে ডিনোট করতে পারে, এরকম ক্লাস কিন্তু আমরা দুইয়েও করেছি। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আমরা এখন অলদো যুক্ত যদি কোনো ক্লজ দেখি, যেমন অলদো হি ওয়াজ হার্ট, অলদো হি ওয়াজ হার্ট, আপনি এখন বলতে পারেন কি অলদো হার্ট, এই যে এগুলো বাদ, অলদো হার্ট, অলদো হার্ট বলে আপনি কি সেন্টেন্সটা লিখতে পারেন। আর বুঝতে পেরেছেন কি না আমাকে একটু বলবেন। খেয়াল করুন, যারা এই অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে এখনও ভালো মোটামুটি ক্লিয়ার না, এখনও ভালো মতো ক্লিয়ার হতে পারেন নাই, অ্যাডভার্ব ক্লজের যে টুপিগুলো, যে ক্যাপগুলো থাকে বলছিলাম আপনাদেরকে, সেগুলোর দিকে খেয়াল করুন। টাইমবাচক যেগুলো অ্যাডভার্ব হবে, ওয়েন থাকবে, আফটার থাকবে, বিফোর থাকবে, আনটিল থাকবে, সিন্স থাকবে, ওয়াইল থাকবে, ওয়ান্স থাকবে, অ্যাজ থাকবে, অ্যাজ সুন এস থাকবে, রিজন থাকলে বিকজ থাকবে, সিন্স থাকবে, অ্যাজ সু থাকবে, কন্ডিশন থাকলে এরকম থাকবে, কম্প্যারিজন থাকলে, কনসেশন থাকলে এরকম থাকবে। এই ব্যাপারগুলো পিডিএফ থেকে একটু দেখবেন, ঠিক আছে? দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফে খুব সুন্দর করে অ্যাডভার্ব ক্লজ কীভাবে আপনি চিনবেন, কীভাবে আপনি মেকিং করবেন, এগুলো নিয়ে ক্লাসে মানে পিডিএফে ডিটেইলস বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো চিন্তার কোনো কারণ নাই। মানে যারা একদম অ্যাডভার্ব ক্লজ একদম মনে করেন যে একদম শুরু থেকে অ্যাডভার্ব ক্লজ বিল্ড আপ করতে চাচ্ছেন, তাদের জন্য বলছি আর কি। সো অ্যাডভার্ব ক্লজের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। অ্যাডভার্ব ক্লজ হচ্ছে কি, কনজাংশন দিয়ে শুরু হয়, মাথায় একটা ক্যাপ থাকে, কানেক্টর থাকে, সেই কানেক্টরগুলোই আমরা এতক্ষণ আলোচনা করেছি, এবং সেগুলোকে আপনি এভাবেও লিখতে পারেন, আবার কি সংক্ষেপে লিখতে পারেন। এই দুইটা ওয়ে আপনাদেরকে শিখিয়েছি বা আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, ব্যাপারগুলো ধরতে পেরেছেন। সো এখন দেখুন, পিডিএফ জাস্ট পড়বেন, দেখুন সব কিন্তু পড়ানো হয়ে গেছে। যেমন আমরা যদি এখন একটা হেডলাইন দিই পজিশন অফ অ্যাডভার্ব ক্লজ, তাহলে বলেন তো অ্যাডভার্ব ক্লজগুলো কই থাকে? পজিশন অফ অ্যাডভার্ব ক্লজ অলরেডি কিন্তু পড়ায় ফেলছি। আমরা বলছিলাম যে অ্যাডভার্ব ক্লজকে আপনি সেন্টেন্সের শুরুতেও লিখতে পারেন, শুরুতে লিখলে কি করতে হবে, একটা কমা দিয়ে সেপারেট করতে হবে। আবার অ্যাডভার্ব ক্লজকে আপনি কি সেন্টেন্সের শেষে লিখতে পারেন, সেন্টেন্স শেষে লিখলে কী হবে, কমার প্রয়োজন নেই। ওকে, সো এগুলো নিয়ে অতিরিক্ত আলোচনা করার কোনো দরকার নেই। আশা করি
পজিশন অফ অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ শুরুতে বসতে পারে, কমা দিয়ে সেপারেট করবেন, শেষে বসলে কমার দরকার নেই, ঠিক আছে। এখন অ্যাডভার্ব ক্লজ কি করতে পারে, মাঝেও বসতে পারে, মাঝে মাঝে কি করতে পারে, মাঝে ইন্টারুপ্ট করে বসতে পারে, মানে আপনার কথায় বাম হাত ঢুকিয়ে বসতে পারে। বাম হাত ঢুকায় কীভাবে, ধরেন আপনি কথা বলতেছেন, সেই জায়গায় মাঝখানে আপনি অ্যাডভার্ব ক্লজ ঢুকিয়ে দিলেন, হয় না এরকম? যেমন ধরেন বললেন মাই সিস্টার, কথা শেষ না করতে আপনি কি করলেন, একটা অ্যাডভার্ব ক্লজ ঢুকিয়ে দিলেন। সেই ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজটাকে দুটি কমা দিয়ে সেপারেট করে দিবেন। মাই সিস্টার ওয়েন শি ইজ অ্যাংরি, দেখুন এটা অ্যাডভার্ব ক্লজ, মাই সিস্টার। এখন এটা কি করেছি, কথার মধ্যে বাম হাত ঢুকায়, এরকম একটা কথা আমাদের বাংলাদেশে আছে। ঠিক সেমভাবে সেন্টেন্সের মধ্যেও আমরা এরকম করি। মাই সিস্টার, কথা শেষ না করতে কী করলাম, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ ঢুকিয়ে দিলাম, এটাকে বলে মিডল পয়েন্ট। মিডল পয়েন্টে ঢুকালে কী করবেন আপনি, মিডল পয়েন্টে দুটাকেই কমা দিয়ে সেপারেট করে দিবেন। মাই সিস্টার ওয়েন শি ইজ অ্যাংরি কী করে, উইল টার্ন করে রেড, লাল হয়ে যায়, লাল বর্ণে, ইন দ্য ফেস, উইল টার্ন রেড ইন দ্য ফেস, মানে লাল বর্ণ ধারণ করে। সো মাঝে বসতে পারে, শেষেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। এবার আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, যেটা এতক্ষণ আমরা আলোচনা করি নাই। সেটা হচ্ছে কি, অ্যাডভার্বিয়াল অবজেক্টিভ। এটা আবার কি টপিক দেখুন, অ্যাডভার্বিয়াল অবজেক্টিভ। অ্যাডভার্বের মতো কিন্তু এটা কি অবজেক্ট হিসেবে কাজ করে। অ্যাডভার্বিয়াল অবজেক্ট বলতে কি বোঝাচ্ছি, অ্যাডভার্বিয়াল অবজেক্ট বলতে আমরা বুঝাচ্ছি কখনো কখনো বাক্যে এরকম হয় যে মনে হচ্ছে এটা অবজেক্ট, মনে হচ্ছে এটা অবজেক্ট, এবং এটার গঠন ফর্ম ইউনিটে নাউন। ভালো করে খেয়াল করুন, মনে হয় এটা অবজেক্ট এবং এটার ফর্ম ইউনিট কি হয়, নাউন, কিন্তু ফাংশনে এটা অ্যাডভার্ব। ফাংশন কি, অ্যাডভার্ব। এরকম হয় কি না দেখুন তো, মনে হয় অবজেক্ট এবং ফর্ম ইউনিট দেখলে দেখা যায় এটা হচ্ছে একটা নাউন, তারপরেও এটা অ্যাডভার্ব। এরকম একটা সেন্টেন্স লিখি আমরা, ধরেন লিখলাম I have waited ages. আচ্ছা, এটা থেকে যারা বুঝবেন না, আরেকটা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝবেন। ধরেন লিখলাম we have walked miles. দেখুন এইখানে এই মাইলস শব্দটা একটা নাউন এবং ওয়াক শব্দটা একটা ভার্ব। মনে হচ্ছে আমি বলছিলাম মনে হয় এই ভার্বের অবজেক্ট এটা এবং গঠন এটা নাউন, কিন্তু এটি ফাংশনে অ্যাডভার্ব। এটা পরীক্ষা আসতে পারে এগুলো। আই হ্যাভ ওয়েটেড এইজেস, এখানে এইজেস একটা নাউন, ফর্মে নাউন, কিন্তু ফাংশনে এটা অ্যাডভার্ব। মানে কি, আই হ্যাভ ওয়েটেড এইজেস মানে হচ্ছে আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছি। উই হ্যাভ ওয়াকড মাইলস এর মানে হচ্ছে কি আমরা মাইলের পর মাইল হেঁটেছি। উই হ্যাভ ওয়াকড মাইলস, আমরা মাইলের পর মাইল হেঁটেছি। কত দূর হেঁটেছি, মাইলের পর মাইল। আই হ্যাভ ওয়েটেড এইজেস, কতক্ষণ ওয়েট করেছি, যুগের পর যুগ। তার মানে ভার্বকে মডিফাই করে এগুলো বসেছে, যদিও এটা দেখা যাচ্ছে অবজেক্টের মতো এবং এটার ফর্ম ইউনিট নাউন। এই কারণে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল অবজেক্ট বলি, কিন্তু ফাংশন ইউনিটে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। কখনো কখনো এগুলো একটা শব্দ হিসেবে বসতে পারে, আবার কখনো কখনো ফ্রেজ গঠন করতে পারে। ফ্রেজ গঠন করলে দেখুন কীরকম হবে। ফ্রেজ গঠন করতে পারে স্বাভাবিক, যেমন ধরেন বললাম হি স্টেইড,
আ হোল ডে। দেখুন তো এখানে কে বলবে না এটা যে এটা নাউন না? কে বলবে না এটা নাউন ফ্রেজ না? কে বলবে না? এমন কেউ আছে এটাকে নাউন ফ্রেজ বলবে না? আ হোল ডে মানে কি? একটা সম্পূর্ণ দিন। আ হোল ডে একটা সম্পূর্ণ দিন মানে পুরো একটা দিন, সারাটা দিন। তো এখানে সারাটা দিন কি? সারাটা দিন নাউন না? নাউন ফ্রেজ। কিন্তু এখানে বসেছে কিভাবে? হি স্টেড আ হোল ডে। হি স্টেড আ হোল ডে মানে শেষ পুরো মানে সারাটা দিন এখানে ছিল, অবস্থান করলো। স্টেড আ হোল ডে, সে সারাদিন থাকলো। এরকম বলি না, সে সারাদিন এখানে ছিল। হি স্টেড আ হোল ডে, তার মানে সে কতক্ষণ ছিল? এই কারণে এটাকে আমরা এখন বলতেছি কি, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেন্টেন্সে অবশ্যই ফাংশনই হচ্ছে মুখ্য। পরীক্ষা আসলে অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখাবেন। বুঝতে পেরেছেন? ধরেন আমি বললাম, আরেকটা উদাহরণ দিই, দি ওয়াইন্ড ব্লিউ অল নাইট। দি ওয়াইন্ড ব্লিউ অল নাইট মানে কি? ব্লিউ করেছে অল নাইট, সারা রাত বাতাস বইছিল, সারা রাত। অল নাইট কি এখানে অ্যাডভার্ব। এরকম আরও অনেক আছে। যেমন ধরেন বললাম, ডু ইউ ওয়ান্ট টু গো দিস মর্নিং? ডু ইউ ওয়ান্ট টু গো দিস মর্নিং? তুমি কি ডু ইউ ওয়ান্ট টু গো দিস মর্নিং, তুমি কি আজ সকালে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো দিস মর্নিং, এখানে দিস মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, অল নাইট, লাস্ট উইক, এগুলো কিন্তু আপনার কি দেখা যায় নাউন, বাট এটাই ফাংশন ইউনিটে আপনার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখুন, কখনো কখনো দুটি নাউন পাশাপাশি বসেও অ্যাডভার্বের কাজ করে। যেমন দে ডিসকাসড দ্য ম্যাটার, তারা এই বিষয়টি আলোচনা করেছিল। দে ডিসকাসড দ্য ম্যাটার, হার্ট টু হার্ট। দেখুন, হার্ট টু হার্ট একটা নাউন ফ্রেজ, বাট এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে তারা বিষয়টি খোলাখুলিভাবে আলোচনা করেছিল। হার্ট টু হার্ট মানে কি? খোলাখুলিভাবে, একদম প্রাণবন্তভাবে। হার্ট টু হার্ট, দে ডিসকাস দ্য ম্যাটার হার্ট টু হার্ট, এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি, সে কারণে এরকম আরও হতে পারে হ্যান্ড অ্যান্ড ফুট। এর মানে হচ্ছে কি? যেমন আমরা বললাম বাইন্ড হিম, হ্যান্ড অ্যান্ড ফুট মানে হচ্ছে কি? তার একেবারে হাত পা সব কিছু বেঁধে ফেলো। বাইন্ড হিম হ্যান্ড অ্যান্ড ফুট। এখন এখানে মনে হইতে পারে হ্যান্ড অ্যান্ড ফুট তো নাউন ভাই, কিন্তু না, এটা হচ্ছে কি? বাইন্ড হিম হ্যান্ড অ্যান্ড ফুট মানে হচ্ছে কি? কীভাবে বাঁধবা? একদম হাত পায়ে একদম বেঁধে ফেলো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, আশা করি ব্যাপারগুলো বুঝাতে পেরেছি। ওকে, একটা কমন প্রশ্ন, বিমল পল ভাই উনি বলছেন কি যে সালাম ইজ এট হোম, এইখানে অ্যাট হোম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ?
সালাম ইজ এট হোম, এখানে অ্যাট হোম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ উনি জিজ্ঞাসা করেছেন? না, এটা হচ্ছে প্র্যাপোজিশনাল ফ্রেজ। এটা কি? প্র্যাপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি করে? অ্যাডভার্ব কি করে বলেন তো? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। এখানে ভার্বই নাই। ভার্ব নাই বলতে যে ভার্বটা আছে এটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আসলে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব হচ্ছে ধ্বজভঙ্গ টাইপের ভার্ব। মানে কি? লিঙ্কিং ভার্বের কোনো সক্রিয় সেন্স নেই। লিঙ্কিং ভার্ব শুধু কানেক্ট করার জন্য এখানে বসেছে, অন্য কোনো না। সো যার ভার্বেরই কোনো মূল্য নাই, নিষ্ক্রিয় সে, তাকে আবার মডিফাই করবে কে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনি বলতে পারেন না। বললে আমার একটা লজিক কাজ করে যে আপনি প্র্যাপোজিশনাল ফ্রেজ, প্র্যাপোজিশনও তো একটা পার্টস অফ স্পিচ, ভুলে গেলে হবে না। প্র্যাপোজিশনও কিন্তু পার্টস অফ স্পিচ। এখন সময়ে সময়ে এটা অ্যাডভার্বের কাজ করে, সময়ে সময়ে এটা দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এটাকে আপনি প্র্যাপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। কিন্তু আমার একটা লজিক হচ্ছে কি, যে এটা যেহেতু সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, দ্যাট মিনস সাবজেক্টকে কী করতেছে? মডিফাই করতেছে। এক্ষেত্রে আপনি এটাকে বললে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারেন। যেহেতু আমি ভাষাবিদ নই, আমি আবারও বলি, দেখুন আমার রেফারেন্স দিবেন না। আমি যেহেতু ভাষাবিদ নই, আমি এটাকে বলতে পারি না এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ আমার চেয়ে বড় বড় ভাষাবিদ আছে, তারা যেহেতু এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে নাই, সো বলবো কেন আমি? বুঝতে পেরেছেন? কিন্তু আমার লজিক হচ্ছে কি, যেহেতু অ্যাট হোম এখানে কার জন্য বসেছে? সালামের জন্য বসেছে, আর সালাম হচ্ছে একজন নাউন। তো যেহেতু সরাসরি নাউনের জন্য এই ফ্রেজটা বসেছে আর নাউনকে মডিফাই করে, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি। কিন্তু এটা বলবেন না, আমি বলছি বলে বলবেন না। এটা কোনো লিখিত রূপ নাই, কোনো ভাষাবিদদের থেকে এটা আসে নাই, ঠিক আছে? এটাকে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে, এটাকে বলতে পারেন প্র্যাপোজিশনাল ফ্রেজ। এবং মানে এটা যাই হোক, এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটা অর্থ নাম দিতে পারেন, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ব্যাস। ঠিক আছে, ওকে। সো আশা করি এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমরা থার্ড ফ্রেজ শেষ করে ফেললাম। যারা ক্লাসে ছিলেন, খুবই কম আপনারা উপস্থিত থাকেন, দেখি আজকে কতজন আছেন। সম্ভবত কতজন শেষ করে ফেললাম, মাত্র 8 জন। সো আমরা এই জন্য মানে আমার মেজাজ গরম হয় আর কি। আপনারা মেসেঞ্জারে আছেন প্রায় মনে হয় 120+, বুঝি না, ক্লাসও করেন না, তারপর অনেকের পেমেন্ট বাকি, টাকা পয়সাও দেন না। হ্যাঁ, এই যে ক্লাস করাচ্ছে আপনাদের একের পর এক কষ্ট করায়, টাকা পয়সাও দেন না, ক্লাসও নিয়মিত হন না, মানে আবার গ্রুপ থেকে যাচ্ছেনও না, লিভও নিচ্ছেন না। ক্লাস করতেছেন না, ভালো লাগতেছে না, এরকম হলে গ্রুপ থেকে লিভ নিন। অথবা আপনি যদি বলেন যে হ্যাঁ আমি রেকর্ডেড ক্লাসগুলো করি, ক্লাস ঠিকঠাক মতো করতেছি, ঠিক আছে করেন, সেটা ভালো, কিন্তু পেমেন্ট কেন দিচ্ছেন না ভাই? এগুলো করতে তো আমার পরিশ্রম লাগে, আমাকে অনেক গবেষণা করতে হয়, আমাকে অনেক ঘাঁটতে হয়, অনেক কিছু মানে অনেক ভাবতে হয়, তারপর অনেক আপনাদের জন্য পিডিএফ মেকিং করতে হয়, একটা ক্লাস সাজাতে হয়। এই যে আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন, এখানে বকবক করতেছি বসে বসে, এখানে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতেছি, এখানে লিখতেছি, এখানে আপনাদের কমেন্ট দেখতেছি, কত কাজ এখানে, ঠিক আছে? আপনি মানে সিরিয়াস হন প্লিজ, শিখুন। পেমেন্টের ব্যাপারে তো কাউকে আমি কারো ইনবক্সে গিয়ে বলি না যে দিন, সেটাও তো করি না। এখন আপনি সিরিয়াসলি শিখতেছেন না কেন, এটা আমার আফসোস, কথা বুঝছেন? এটা হচ্ছে আমার আফসোস। যাই হোক, আমরা থার্ড ফেজ শেষ করে ফেলেছি। আমরা পরবর্তীতে ফোর্থ ফেজে চলে যাব। যারা আছেন, যারা ক্লাস নিয়মিত করতেছেন, তারাই হচ্ছে আমার টার্গেট। তাদেরকে নিয়েই আমাকে কী করতে হবে? সামনের দিকে যেতে হবে। ওকে, বেইচ আসবে, বেইচ যাবে। কারণ আপনি যদি না শিখতে পারেন, সেটা আমার ব্যর্থতা না। দয়া করে অ্যাটলিস্ট আমাকে পচাবেন না, ঠিক আছে? যে আমি এরকম। আপনি প্রশ্ন করেন, লাইভ ক্লাস এটা, ঠিক না? আপনি প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিই না, এরকম হলে একটা কথা। আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, আপনি কোন ভিডিও দেখবেন, কোন পিডিএফ দেখবেন, প্রশ্ন করেন, ঠিক না? ক্লাস করেন নিয়মিত, সেটা তো আমি কাউকে বাধা দিই না। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি
এখন আপনি যদি নিতে ব্যর্থ হন তাহলে কিছুই করার নাই। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে 4th ফেজে চলে যাব। আশা করি যারা ছিলেন তারা থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। স্যার বই কবে পাবো? বই আমাদের প্রথম ধাপে বই বের হয়েছিল, সেই বইগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ধাপে বই বের করব, একটু সময় লাগবে। বই বের হলে আপনাদের নিজ নিজ মেসেঞ্জার গ্রুপে অ্যানাউন্স করব, সেখান থেকে আপনি জেনে বইয়ের অর্ডার করে বই নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে।